প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নাজনীন সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, হাজেরা জুজু ডিগ্রি কলেজ। আমি হাজেরা জুজু ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আমাদের একাদশ শ্রেণীর অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পাঠদান শুরু করছি। আমি আজকে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের উৎপাদন অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে এই অধ্যায়টি 3টি ভাগে বিভক্ত, অর্থাৎ এই অধ্যায়টির 3টি সেগমেন্ট রয়েছে: উৎপাদন ব্যয় ও আয়। আজকে আমি উৎপাদনের দিকটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই শ্রেণীকক্ষে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান শুরু করেছি। আশা করি আমাদের সাথে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমরা নিজেদেরকে সমন্বিত করে এবং সংযুক্ত করে সিলেবাস সম্পূর্ণ করতে আমাদেরকে সাহায্য করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই আমি আলোচনা করছি উৎপাদন কী। উৎপাদন কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোডাকশন। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মানুষ নতুন কিছুই সৃষ্টি করতে পারে না, সে শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বিভিন্ন দ্রব্যের রূপ ও কাঠামো পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ অর্থনীতিতে উৎপাদন মানে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা। অর্থাৎ আমরা জানলাম প্রথমে উৎপাদন কী। এখন আমরা উৎপাদনের যে উপকরণ রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। উৎপাদনের উপকরণসমূহ হচ্ছে সাধারণত ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তবে আধুনিক অর্থনীতিবিদগণ এর সাথে প্রযুক্তিকেও সংযুক্ত করেন, কিন্তু আমি এখানে উৎপাদনের 4টি উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক ভূমি। ভূমি সম্পর্কে আমি বলছি, সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেসব বস্তুকেই বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে সহায়তা করে। তাহলে ভূমি বলতে আমরা শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ বা মাটিকেই বুঝবো না। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সে সকল বস্তুকে বোঝাবো যেগুলো মানুষের মালিকানা বা নিয়ন্ত্রণাধীনে থেকে অর্থ উপার্জনে সহায়তা করে থাকে। ভূমির বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। ভূমি হচ্ছে আদি ও মৌলিক উপাদান হিসেবে বিবেচিত। আমরা ভূমির বৈশিষ্ট্য নিয়েও বিস্তারিত আলোচনা করছি। ভূমি প্রকৃতির দান। ভূমির যোগান সীমাবদ্ধ। এখানে ভূমির অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি প্রত্যেকটি উপকরণের 4টি বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করব। প্রথমেই আমি আবার বলছি, ভূমি প্রকৃতির দান। ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে। ভূমি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ ভূমি হস্তান্তরযোগ্য কিন্তু স্থানান্তরযোগ্য নয়। এরপর আসা যাক উৎপাদনের দ্বিতীয় উপকরণ, অর্থাৎ শ্রমে। শ্রম বলতে সাধারণত শারীরিক শ্রমকে বোঝায়, অর্থাৎ উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক বা মানসিক সব ধরনের পরিশ্রমকেই শ্রম বলা হয়। বৈশিষ্ট্যসমূহ হচ্ছে, শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপকরণ। শ্রম হলো ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রম সক্রিয় উপাদান হিসেবে বিবেচিত। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা উপকরণের প্রথম দুটি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ উৎপাদনের প্রথম দুটি উপকরণ নিয়ে আলোচনা করলাম। এবার তৃতীয়টি নিয়ে আলোচনা করব, মূলধন। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, যা পুনরায় উৎপাদন কাজে বা অধিকতর উৎপাদনে ব্যবহৃত হয়। মূলধনের বৈশিষ্ট্য হচ্ছে, মূলধন উৎপাদনশীল। মূলধন অতীত শ্রমের ফল। মূলধন হলো সঞ্চয়ের ফল এবং মূলধন ক্ষণস্থায়ী। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মূলধনকে আমরা উৎপাদনের উৎপাদিত উপাদান বলে থাকি। মনে করি 2010 সালে আমাদের মোট উৎপাদিত গমের পরিমাণ হচ্ছে 80 মণ, এবং এর মধ্যে আমরা যদি 50 মণ বিক্রি করে দিই এবং 30 মণ গম যদি আমরা সংরক্ষিত রাখি এবং পরবর্তী বছর যদি বীজ উৎপাদনে ওই গমই আবার ব্যবহার করি, তাহলে এই 30 মণ গমই হবে মূলধন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা মূলধন জিনিসটি বুঝতে পেরেছ। মূলধনের বৈশিষ্ট্য আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। এরপর আছে সংগঠন। সংগঠন উৎপাদনের 3টি উপকরণ, অর্থাৎ ভূমি, শ্রম ও মূলধনের সংগ্রহ
সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণভাবে প্রচেষ্টা চালায় তাকেই সংগঠন বলা হয়। আমি আবারও বলছি, সংগঠন বা অর্গানাইজেশন উৎপাদনের তিনটি উপকরণ ভূমি, শ্রম ও মূলধনের সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা তাকে সংগঠন বলে। সংগঠনের বৈশিষ্ট্য: সংগঠন, সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম, অর্থাৎ সংগঠন, সংগঠক ও উদ্যোক্তাও হচ্ছে এক ধরনের বা এক প্রকারের বিশেষ ধরনের শ্রম। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা যায়। নাম্বার 3, সংগঠনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। 4, সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথমেই জানলাম উৎপাদন কী, উৎপাদনের উপকরণসমূহ কী এবং উৎপাদনের উপকরণসমূহের বৈশিষ্ট্য। এখন আসা যাক উৎপাদন অপেক্ষকে। উৎপাদন এবং উপকরণের মধ্যকার নির্ভরশীলতার সম্পর্ককেই উৎপাদন অপেক্ষক বলা হয়। অর্থাৎ কিউ সমান ফাংশন অফ LA মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। এই অপেক্ষক আবার দু প্রকার, অর্থাৎ উৎপাদন অপেক্ষক দু প্রকার। একটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। প্রথমেই আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করছি। যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল নয় বরং কিছু উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। যেমন এক্ষেত্রে কিউ সমান যদি ফাংশন অফ LK হয় এবং তাহলে দেখা যাচ্ছে এই উৎপাদন অপেক্ষকে L হচ্ছে একটি পরিবর্তনশীল উপাদান, কিন্তু কে এর উপর যে টানটা দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে কেটাকে স্থির ধরা হয়েছে, তাই এটি একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কারণ আমরা জানি যে উৎপাদন অপেক্ষকে একটি উপকরণ স্থির আছে এখানে, আর এখানে একটি উপকরণ পরিবর্তনশীল আছে। আর আমরা তো সংজ্ঞা ইতিমধ্যেই বলেছি যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যদি সকল উপকরণ পরিবর্তনশীল না থাকে বরং কিছু উপকরণ স্থিতিশীল থাকে বা স্থির থাকে, সেটাই হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটি উৎপাদন অপেক্ষক আছে সেটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখন আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করব। যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। অর্থাৎ যখন উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল সেটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যেমন এখানে কিউ সমান ফাংশন অফ LK, এখানে উৎপাদনটি নির্ভর করছে L এবং K এর উপর, অর্থাৎ লেবার এবং ক্যাপিটালের উপর, শ্রম এবং মূলধনের উপর, এবং এখানে শ্রম পরিবর্তনশীল, মূলধন পরিবর্তনশীল। তাহলে এই উৎপাদন অপেক্ষকটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই মনে রাখবে স্বল্পকাল বা দীর্ঘকালের সাথে কিন্তু এখানে কোনো সময় সাপেক্ষ ব্যাপার না, এখানে সময় সংযুক্ত না করে বরং এটাকেই মাথায় রাখবা, একটা সময় যখন কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল সেটি হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর যখন উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল সেটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা প্রথমে জানলাম উৎপাদন কী, উৎপাদনের উপকরণসমূহ সম্পর্কে জানলাম, উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্য জানলাম, উৎপাদন অপেক্ষক সম্পর্কে জানলাম, উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন উৎপাদনের ক্ষেত্রে যে তিনটি ধারণা রয়েছে সেই তিনটি ধারণা আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আছে মোট উৎপাদন, যেটাকে টোটাল প্রোডাকশন বলা হয় এবং একে সংক্ষেপে TP দ্বারা প্রকাশ করা হয়। মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশনকে সংক্ষেপে TP দ্বারা প্রকাশ করা হয়। কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ভোগ করে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে যখন একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক ভোগ করে তখন তার এই বিভিন্ন একক থেকে প্রাপ্ত উৎপাদনের যে মোট সমষ্টি সেটি হচ্ছে মোট উৎপাদন। এই যে এখানে লেখা আছে টোটাল প্রোডাকশন সমান Q1, Q2, Q3, অর্থাৎ ধরা যাক একটি দেশের অর্থনীতিতে তিনটি খাত রয়েছে, প্রথমটি Q1, দ্বিতীয়টি Q2, তৃতীয়টি Q3। অর্থাৎ প্রথম খাত থেকে উৎপাদনের পরিমাণ 15 একক, দ্বিতীয় খাত থেকে উৎপাদনের পরিমাণ 25 একক, তৃতীয় খাত থেকে হচ্ছে 11 একক। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি খাত থেকে প্রাপ্ত উৎপাদনের যে সমষ্টি সেটি হচ্ছে 51 একক। তাহলে এখানে টোটাল প্রোডাকশন সমান আমরা পাচ্ছি 51 একক। এরপর আসা যাক গড় উৎপাদনে। গড় উৎপাদনকে অ্যাভারেজ প্রোডাকশন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ গড় উৎপাদনকে ইংরেজিতে অ্যাভারেজ প্রোডাকশন বলা হয়, যেটিকে A এবং P দ্বারা প্রকাশ করা হয়।
মোট উৎপাদনকে মোট ব্যবহৃত উপকরণ দ্বারা ভাগ করে যে সকল ফল বা যে ফল লাভ করা হয় তাকেই গড় উৎপাদন বলে। অর্থাৎ গড় উৎপাদনের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, যেটিকে এ এবং পি দ্বারা প্রকাশ করা হয়। মোট উৎপাদনকে মোট ব্যবহৃত উপকরণ দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকেই গড় উৎপাদন বলে। অর্থাৎ এক্ষেত্রে যদি কিউ সমান ফাংশন অফ এল হয় তখন এ পি এল সমান কিউ বাই এল, অর্থাৎ এই ক্ষেত্রে কিউ বাই এল হবে। আর যদি কিউ সমান ফাংশন অফ কে হয় তাহলে এ পি কে সমান কিউ বাই কে হবে। আমি বিষয়টি আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। অর্থাৎ আমরা যদি শ্রমের গড় উৎপাদন খেয়াল করি বা শ্রমের গড় উৎপাদনের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে এ পি পি এল সমান কিউ বাই এল, এবং মূলধনের গড় উৎপাদন যদি বিবেচনা করি অর্থাৎ এ পি পি কে তাহলে সেটা হবে কিউ বাই কে। মনে করি কোনো একটি প্রতিষ্ঠান 8 একক শ্রম ও 2 একক মূলধন ব্যবহার করে 100 একক উৎপাদন পায়। তাহলে এক্ষেত্রে যখন আমরা এপিপিএল বের করব, আমি আবার বলছি, মনে করি কোনো একটি প্রতিষ্ঠান 8 একক শ্রম ও 2 একক মূলধন ব্যবহার করে 100 একক উৎপাদন পায়। তাহলে এক্ষেত্রে এপিপিএল হবে, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এপিপিএল অর্থাৎ এটা হচ্ছে শ্রমের সাপেক্ষে গড় উৎপাদন, তাহলে আমরা এখানে শ্রমের পরিমাণ কত আছে 8 একক এবং মোট উৎপাদন হচ্ছে 100 একক। তাহলে আমরা মোট উৎপাদনকে এখন শ্রমের পরিমাণ দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এপিপিএল সমান হচ্ছে 12.5 একক। আবার এপিপিকে অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি যখন 2 একক মূলধন ব্যবহার করে 100 একক উৎপাদন পাচ্ছে, এটা যখন আমি মূলধনের সাপেক্ষে বিবেচনা করব তখন 100কে আমি মূলধন 2 একক দ্বারা ভাগ করব। তাহলে এক্ষেত্রে এপিপিকে সমান হচ্ছে 50 একক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে যখন টেবিল নিয়ে আলোচনা করব বিষয়টি আরও সুস্পষ্টভাবে তোমরা ধারণ করতে পারবে বলে আমি মনে করছি। এবার আসা যাক প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশনে। প্রান্তিক উৎপাদনকে ইংরেজিতে মার্জিনাল প্রোডাকশন বলা হয়, যাকে এমপি দ্বারা প্রকাশ করা হয়। উপকরণের নিয়োগ 1 একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। আমি আবারও বলছি, উপকরণের নিয়োগ 1 একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। অর্থাৎ একে এমপি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রান্তিক উৎপাদনকে এমপি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এমপি সমান ডেল্টা টিপি বাই ডেল্টা কিউ। এখানে ডেল্টা দ্বারা পরিবর্তন বোঝাচ্ছে, টিপি দ্বারা মোট পরিবর্তন বোঝাচ্ছে, কিউ দ্বারা উৎপাদন বোঝাচ্ছে। এক্ষেত্রে এমপিএল সমান হবে, অর্থাৎ মূলধনের এবং শ্রমের আমরা যদি প্রান্তিক উৎপাদন বের করি তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু এখানে এল দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ যে প্রথম ক্ষেত্রে হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন সমান এমপিএল সমান ডেল্টা টিপি ডিভাইড বাই ডেল্টা এল। আবার মূলধনের প্রান্তিক উৎপাদন এমপিকে সমান ডেল্টা টিপি বাই ডেল্টা কে। বিষয়টি যখন আমরা উদাহরণ দিয়ে বুঝাবো আশা করি তোমরা জিনিসটি আরও ভালোভাবে বুঝবে। যেমন একটি কারখানায় 2 জন শ্রমিক ও 2 একক মূলধন ব্যবহার করে যদি 25 একক উৎপাদন পাওয়া যায়, আবার 3 জন শ্রমিক ও 2 একক মূলধন ব্যবহার করে 35 একক উৎপাদন পাওয়া যায়, সেহেতু শ্রমিক 1 একক বৃদ্ধি পাওয়ায় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। প্রথমে 2 একক, এখানে দেখা যাচ্ছে দুইটি ক্ষেত্রে এখানে কিন্তু আমরা শ্রমের পরিবর্তন দেখিয়েছি, অর্থাৎ 1 একক অতিরিক্ত শ্রম, 1 একক অতিরিক্ত শ্রম নিয়োগের ফলে মোট উৎপাদন বেড়ে 25 থেকে 35 একক হয়েছে। তাই এক্ষেত্রে এমপিএল যদি আমরা বের করি তাহলে হবে 35 বিয়োগ 25, যেহেতু পরে বৃদ্ধি পেয়ে উৎপাদন হয়েছে 35, আগে ছিল 25, তাহলে 35 বিয়োগ 25 সমান সমান 10 একক। অর্থাৎ এক্ষেত্রে মূলধনের এক্ষেত্রে যদি আমরা মূলধন না শ্রমের ক্ষেত্রে যদি আমরা শ্রমের প্রান্তিক উৎপাদন বের করি তাহলে আমরা এখানে পাবো 10 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উৎপাদনের যে 3টি ধারণা আছে সেটি বুঝতে পেরেছ। অর্থাৎ এক্ষেত্রে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের ধারণাটিও বুঝেছ। আমি আজকে উৎপাদন ব্যয় ও আয়ের যে অধ্যায়টি আছে সেটির উৎপাদন অংশটি নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা আমাদের আজকে শ্রেণী কার্যক্রমটি দেখবে এবং বাসায় অনুশীলন করবে, তাহলে খুব সহজেই টিপি থেকে এপি এবং এপি থেকে এমপি অর্থাৎ মোট উৎপাদন থেকে গড় উৎপাদন এবং গড় উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন বের করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।